এটা কি জানতেন সোনাগাছির যৌন ব্যবসা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের হাত ধরেই? চলুন আলো আঁধারের মাঝে হাঁটতে হাঁটতে খুঁজে দেখি সেই অজানা অধ্যায়। কলকাতার ইতিহাস মানে কি কেবল সাহিত্যের সুবাস, নাকি ঠাকুর বাড়ির ঐতিহ্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুনলে কেঁপে উঠবে শহরের আত্মা? আজকে যে পথে আপনি হেঁটে যান, সেন্ট্রাল এভিনিউ থেকে শোভাবাজার, সেখানে গলির মধ্যে লুকিয়ে আছে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী সোনাগাছি। কিন্তু আপনি জানেন কি, এই সোনাগাছির জন্মের পেছনে যুক্ত ছিলেন খ্যাতনামা ব্যক্তি, ঠাকুর বাড়ির একজন দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষ। ইংরেজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা দ্বারকানাথ ঠাকুর কেন হয়ে উঠেছিলেন কলকাতার যৌন বাণিজ্যের সবচেয়ে বড় আয়োজক? আজকের ভিডিওতে থাকছে এই তথ্য। 19 শতক মানেই আমাদের মনে পড়ে কাব্য, সঙ্গীত আর সংস্কৃতির জয়যাত্রা। মনে পড়ে ঠাকুর বাড়ির কথা, রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ। তবে এই ঠাকুরবাড়ি ছিল ব্যবসা, বাণিজ্য, সম্পত্তি আর বুদ্ধির এক অভূতপূর্ব কেন্দ্র। আর এই বাণিজ্যের যুগান্তরের পথিকৃৎ ছিলেন দ্বারকানাথ ঠাকুর। সুমিতেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির জানা অজানা বইয়ে লিখেছেন, দ্বারকানাথ যখন পৈতৃক বিষয় পান, তার আয় ছিল খুব সামান্য, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার হাতে চলে আসে জমিদারি, উঠিবাড়ি আর বিপুল খ্যাতি। কিন্তু তিনি শুধু জমিদারি করেননি, গড়ে তুলেছিলেন বেলগাছিয়ার প্রাসাদ সম বাগান বাড়ি, যেখানে চলত ইংরেজ সাহেবদের জন্য রাজকীয় আপ্যায়ন। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার গল্প যা অনেকেই জানেন না। 1853 সালের এক সরকারি রিপোর্টে দেখা যায়, কলকাতায় ছিল 4449টি ঠেক বা যৌনপল্লী, যেখানে থাকতেন প্রায় 12,419 জন যৌনকর্মী। এই সংখ্যাটা শুধু এক তথ্য নয়, এক চরম বাস্তবতা। আর এই বাস্তবতার কেন্দ্রেই ছিল সোনাগাছি। শোনা যায় প্যারিসের যৌনকর্মীরাও এই সোনাগাছির নাম জানতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যৌনপল্লীর পেছনে কে ছিলেন উদ্যোক্তা? উত্তরটা চমকে দেওয়ার মতন। দ্বারকানাথ ঠাকুর নিজেই ছিলেন সোনাগাছি সহ প্রায় 43টি বেশ্যালয়ের মালিক। হ্যাঁ, এই তথ্য পাওয়া যায় দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী থেকে, যেখানে স্পষ্ট লেখা আছে দ্বারকানাথ নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অত্যন্ত সচেতনভাবেই যুক্ত ছিলেন। এই প্রশ্ন এখানেই, কেন একজন অভিজাত ঠাকুরবাড়ির সদস্য এই ব্যবসার সঙ্গে নিজেকে জড়ালেন? এখানে জড়িয়ে আছে তৎকালীন উপনিবেশিক কলকাতার সামাজিক কাঠামো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শহরে ভিড় করেছিল হাজার হাজার অবিবাহিত ব্রিটিশ কর্মচারী। তাদের আনন্দের উপকরণ সরবরাহ করায় হয়ে দাঁড়িয়েছিল এক নতুন ব্যবসার ক্ষেত্র। দ্বারকানাথবাবু বুঝে ফেলেছিলেন, এই ইংরেজ কর্মচারী তাদের অবসর জীবন কাটাতে চায় নেটিভ উপপত্নীদের সঙ্গে। তার বেলগাছিয়ার বাগান বাড়ি তো ছিলই, পাশাপাশি গড়ে তুলেছিলেন নিয়ন্ত্রিত যৌনপল্লী, যার শীর্ষে ছিল সোনাগাছি। এই ব্যবস্থা ছিল একেবারে কাঠামোবদ্ধ। কোঠাগুলিতে নিয়ম, সুরক্ষা, এমনকি অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য পরীক্ষাও চালু ছিল। দ্বারকানাথ এটাকে দেখেছিলেন একটি সার্ভিস সেক্টর হিসেবে, যার পেছনে রয়েছে ব্রিটিশদের চাহিদা। তবে কেবল ইংরেজরাই নন, এই যৌনপল্লীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন তৎকালীন কলকাতার এক বিশেষ শ্রেণী, বাঙালি বাবুরা। এই বাঙালি বাবু সম্প্রদায়কে নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটি শেষে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই বাবুরা সোনাগাছিকে বানিয়ে ফেললেন আনন্দের মুক্তাঞ্চল। সাহিত্য, সঙ্গীত, বাইজে নাচের ছোঁয়া মিশে গেল কোঠার ঘরে ঘরে। এভাবেই বাণিজ্য, ভোগ ও সংস্কৃতি, এই তিনটি দিকের অদ্ভুত সমন্বয়ে গড়ে উঠল সোনাগাছি। এটা শুধু যৌনতার ক্ষেত্র নয়, এটা ছিল সামাজিক আয়না, যেখানে দেখা যায় উপনিবেশিক শাসনের ছায়া, বাবুয়ানার সীমাহীন লিপ্সা আর ঠাকুর বাড়ির এক বিতর্কিত চেহারা। এরপর 1947 সালে দেশ স্বাধীন হলো, কিন্তু যৌনকর্মীরা পেল না স্বাধীনতা, উল্টে পতিতা শব্দটা হয়ে উঠল একটি সামাজিক অভিশাপ। অনেকেই আশা করেছিলেন স্বাধীন ভারতের সরকার এই পেশায় জড়িত নারীদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে, কিন্তু 1956 সালে পাস হয় দি ইমোরাল ট্রাফিক অ্যাক্ট, যা যৌনপল্লীকে সরাসরি বেআইনি না করলেও এর যাবতীয় কার্যক্রম কঠিনভাবে সীমাবদ্ধ করে দেয়। এর ফলে যৌনকর্মীরা আজও গোপনে কাজ করতে বাধ্য হন, পুলিশি হয়রানি বেড়ে যায়। এদিকে সোনাগাছি অঞ্চলে 60-70-এর দশকে দেখা যায় এক নতুন পরিবর্তন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য এবং গ্রামের নারীদের পাচারের হার বাড়তে থাকে। এই সময় থেকে সোনাগাছি হয়ে ওঠে ভারতের বৃহত্তম যৌনপল্লী, যেখানে প্রায় 7 থেকে 8 হাজার নারী কাজ করেন। 1992 সাল কলকাতায় প্রতিষ্ঠিত হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটি।
এই সংগঠন যৌনকর্মীদের জন্যই কাজ করে, যাতে তারা স্বাস্থ্য, শিক্ষা, আইনি সহায়তা এবং নিজের পরিচয় বাঁচার জন্য অধিকার পায়। দুর্বারের নেতৃত্বে যৌনকর্মীরা বলতে শুরু করে, আমরা পতিতা নই, আমরা শ্রমিক। এই আন্দোলন ভারতে এক দৃষ্টান্ত স্থাপন করে। তারা রেড লাইট এলাকার বাইরের মানুষকে বোঝাতে থাকে, এই পেশা মানে অপরাধ নয়, বরং এটা দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য আর পেশাগত বিকল্পের অভাব থেকে জন্ম নেওয়া বাস্তবতা। আজ সোনাগাছির নারীরা কেবল দেহের বিনিময় নয়, সংগঠন গড়ে তুলে নিজেদের সমাজের ভেতরে অবস্থান তৈরি করছেন। তারা চায় শিক্ষা, তারা চায় সন্তানদের ভবিষ্যৎ, তারা চায় সম্মান। আজকে সোনাগাছি আর আগের মতন একমুখী নয়। এখানে যেমন আপনি দেখতে পাবেন পুরনো গলির দালান, ঠিক তেমনি দেখতে পাবেন আলো। যেমন দুর্দান্ত স্কুল প্রোগ্রাম, মেডিকেল ক্লিনিক, কমিউনিটি রেডিও, এমনকি ফেসবুক লাইভে সরব যৌনকর্মীরা। সোনাগাছি কোনো একক নাম নয়, এটা একটা প্রতীক। সমাজ যাদের ছুটে চায় না, অথচ দরকারে তাদেরকেই ব্যবহার করে। এটা সেই গলি যেখান দিয়ে চলতে গিয়ে আমরা চোখ ফিরিয়ে নিই, কিন্তু এই গলির মেয়েরা আজও নিজেদের জন্য লড়ছে, পরিচয়ের জন্য লড়ছে, সম্মানের জন্য লড়ছে আর অধিকারের জন্য লড়ছে। আর আমরা কি ইতিহাস জানলে অন্তত চোখ তুলে দেখব, নাকি আবার অন্ধকারে ঠেলে রাখবো তাদের? তবে ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় এই সোনাগাছির জন্ম হয়েছিল এক প্রিন্সের হাত ধরেই, যিনি একধারে সংস্কৃতির ধারক, আবার বাণিজ্যেরও নায়ক। দ্বারকানাথ ঠাকুর, তাকে কি শুধু আমরা দাতব্য জমিদার হিসেবেই দেখব, নাকি তার বাণিজ্যিক বুদ্ধির অন্ধকারের দিকগুলো তুলে ধরব? ওনার এই সিদ্ধান্ত নৈতিক ছিল নাকি বিতর্কিত, সে আলোচনার অবকাশ থাকলেও একটি কথা নিশ্চিত, সোনাগাছির ইতিহাস মানে ঠাকুরবাড়ির ইতিহাসের এক গোপন অধ্যায়। আপনি কি জানতেন এই তথ্য আগে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ইতিহাসের কোনো একটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।